বৃদ্ধ লোকটি হাত জোর করে ডুকরে কেঁদে উঠে বললেন, বাবু, আমার জোয়ান ছেলেটা মরে গেছে, তার কাজে টাকার প্রয়োজন। টাকাটা আমায় তুলতে দিন, আমি আপনার ঋণের টাকা ঠিক শোধ করে দেব। মেদিনীপুর জেলার এক অজপাড়াগাঁয়ে অবস্থিত একটি সরকারি ব্যাংকের শাখায় আমি তখন রুরাল ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত। এ অঞ্চলের আর প্রায় সকলের মতো এই লোকটিও তার ঋণের টাকা পরিশোধ করে না। আজ সে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে সামান্য জমানো টাকা তুলতে এলে আমি তাকে ভয় দেখানোর জন্য টাকা তুলতে দেব না বলায় তার মুখ ও চোখের অবস্থা করুণ হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে আমাকে কথাগুলো বলে। জোয়ান ছেলে মারা গেল কিভাবে? বাবু, তারে আঁটে নিয়ে গেছে। বৃদ্ধ লোকটি হাতজোড় করে কপালে ঠেকাল। আমার উদ্দেশ্যে না আঁটের উদ্দেশ্যে বুঝলাম না। তাকে একটি চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা ঘটল কিভাবে? বাবু, দুদিন আগে সন্ধ্যাবেলা আমার বড় ছেলে তার ছোট ভাই এর সাথে হ্যারিকেন নিয়ে পাশের পুকুর ঘাটে গিয়েছিল। সেখান থেকেই তারে আঁটে নিয়ে গেছে। ছোট ছেলের চিৎকারে আমরা গিয়ে দেখি সব শেষ। ছোট ছেলের বয়স কত? তা 10-12 হবে বোধহয়, ওর মা বলতে পারবে। পুলিশে খবর দিয়েছিলে? কি যে বলেন বাবু, পুলিশ কি করবে? ডাক্তার ডেকেছিলে? এই গাঁয়ে ডাক্তার কোথায়? নন্দ হোমিওপ্যাথকে ডেকেছিলাম, সে সাঁঝের বেলা ভয়ে সেদিক মারায়নি। পঞ্চায়েতে খবর দাওনি? মেম্বারকে জানিয়েছিলে? পঞ্চায়েতের মেম্বার দুলালের ভাইরে আর বছর আঁটে নিলে। তারে বলতে সে বললে, আমি আর কি করব, পুজো দাও। ছেলের দেহ কি হল? কি আর হবে, আর 5 জন মরলে যা হয় মাঠের শ্মশানে পুড়িয়ে ফেললাম। এই এলাকায় এসে প্রথম আঁটের কথা শুনি। আঁট এখানকার ব্রহ্মদৈত্য গোছের কিছু একটা হবে। প্রায় সকলের মনেই একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা আঁটের প্রতি আছে। আঁট নিয়ে অনেক গল্প, যদিও এরা বলে ঘটনা শোনা হয়ে গেছে। ফলে আঁট সম্বন্ধে একটা কৌতূহল আমার মনে জেগেছিল। শেষে বৃদ্ধটিকে টাকা তুলতে দেওয়ায় সে নমস্কার করে টাকা নিয়ে চলে গেল। আমি আঁট নিয়ে আরও খোঁজ খবর নিতে শুরু করলাম। অনেক নতুন নতুন তথ্যও পেলাম। আঁট হিন্দু হয়, মুসলমানও হয়, তবে অন্য কোনো ধর্মের আঁট এ অঞ্চলের মানুষ দেখেনি, হয় কি না জানেও না। আঁট শুধুমাত্র পুরুষই হয়, মেয়ে আঁট বা আঁটি হয় না। ফলে এদের বংশ বৃদ্ধি না হওয়ায় আঁট সম্প্রদায় যাতে লুপ্ত না হয়ে যায় সেই জন্য এরা পুরুষ মানুষ মেরে আঁটের সংখ্যা বৃদ্ধি করে। এর কিছুদিন পরেই অফিসের হেড ক্যাশিয়ার রাধেশ্যামবাবু চিৎকার করে একজন লোককে খুব ধমক দিয়ে বলছেন, বেঞ্চি থেকে নেমে দাঁড়াও, ওর ওপর উঠেছ কেন? নেমে দাঁড়াও। তার চিৎকারে লোকটার দিকে চোখ গেল। আমি যে জায়গাটিতে বসে আছি সেখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি লোকটা মাটিতেই দাঁড়িয়ে আছে। অসম্ভব রকমের লম্বা, চোখ দুটো যেন গর্তের মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, গায়ের রং কুচকুচে কালো। কাউন্টারের অপর প্রান্ত থেকে রাধেশ্যামবাবু লোকটার মাথা থেকে বুকের কিছুটা নিচ পর্যন্ত দেখতে পাচ্ছে। ফলে আর 5 জন কাস্টমারের থেকে অত উচ্চতায় লোকটার মাথা দেখে তার ধারণা হয়েছে যে লোকটা বেঞ্চের ওপর দাঁড়িয়ে আছে। আমরা সকলে হাসাহাসি করায় লোকটা কেমন ঘাবড়ে গিয়ে চলে গেল। রাধেশ্যামবাবুও তার বোকামির জন্য লজ্জা পেলেন। পঞ্চায়েতের একজন মেম্বার আমার কাছে কাজে এসেছিলেন, সেই আমাকে গোপন খবরটা দিলেন, ফিল্টার বাবু, ওকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন না, ও কিন্তু আঁট, ওর এই ব্রাঞ্চে লোন আছে। এই প্রথম আমার আঁট দর্শন। লোকটা মুসলমান, লোন নিয়ে আঁট হয়েছে না আঁট হয়ে লোন নিয়েছে জানা গেল না। শুধু ফিল্ড অফিসার বা এই অঞ্চলের ফিল্টার বাবু হিসাবে বুঝলাম এর লোন আদায় হবার নয়। এই অঞ্চলে একজন ফর্সা, বেশ লম্বা লোককে প্রায়ই রাস্তায় দেখি। যথেষ্ট বয়স হয়েছে, সবাই দেখি তাকে হাত তুলে নমস্কার করে। একদিন শুনলাম এই ভদ্রলোক এই এলাকার একমাত্র জীবিত মানুষ যিনি আঁটের হাত থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হয়েছেন। হয়তো আঁটের কবল থেকে বেঁচে ফিরে আসা একমাত্র জীবিত মানুষ হিসাবে তার নমস্কার প্রাপ্য। কিন্তু আমার আঁট সম্বন্ধে কৌতূহল ভদ্রলোক আরও বাড়িয়ে দিলেন। এইভাবে বেশ দিন কাটছিল। হঠাৎ আমাদের অফিস প্রায় আধ কিলোমিটার দূরে একটা নতুন তৈরি বেশ বড় সুন্দর বাড়িতে স্থানান্তরিত হল। বাড়িটার ঠিক পাশে একটা বড় বটগাছ এবং কতগুলো চালতা গাছ ছিল। গোটা অঞ্চলে বিদ্যুৎ ও টেলিফোনের ব্যবস্থা এখনও হয়নি। আগের বাড়িতে প্রাগৈতিহাসিক যুগের রাজা বাদশাদের মতো পাংখাপুলারের ব্যবস্থা ছিল। দুটো ছেলে পালা করে মাদুরের বড় বড় পাখা দড়ি ধরে টানত। নতুন বাড়িতে পাশের বটগাছের নিচে শেড করে জেনারেটর বসানো হল। আমাদের কষ্ট কিছুটা কমল, কিন্তু কয়েক দিনের মধ্যেই সেটা বিকল হল। সারানোর কয়েক দিনের মধ্যেই আবার খারাপ হল। সন্ধ্যার সময় জায়গাটায় আলোর ব্যবস্থা করার জন্য বটগাছ থেকে তার ঝুলিয়ে একটা বাল্ব জ্বালানো হতো। কয়েক দিনের মধ্যেই জেনারেটরের মালিক আমাদের জানালো সে আর জেনারেটর ভাড়া দেবে না, অথচ এ অঞ্চলে অন্য কোথাও তার জেনারেটর ভাড়া দেবার কোনো সুযোগ নেই।
বনু নামে একটা জোয়ান ছেলে ওই জেনারেটরটা চালাত। সে আগের বাড়িতে মাদুরের পাখাও টানত। তাকে জিজ্ঞাসা করলাম তার মালিক কেন জেনারেটর ভাড়া দিতে চাইছে না। ভেবেছিলাম সুযোগ বুঝে সে ভাড়া বাড়ানোর কথা বলবে। টাকা কি কম দেওয়া হচ্ছে বলে মনে করছে? না স্যার। তবে কেন চালাতে চাইছে না? অন্য অসুবিধা আছে স্যার। কি অসুবিধা খুলে বলো, না বললে বুঝব কিভাবে? দেখছেন না বারবার জেনারেটর খারাপ হচ্ছে। দেখছি তো, ওটাকে ভালোভাবে মেরামত করার ব্যবস্থা করো। আমাদের মেশিন ভালোই আছে স্যার, অন্য কারণে বারবার খারাপ হচ্ছে। কি কারণে? স্যার, আপনারা অন্য জেনারেটরের ব্যবস্থা করুন। ওরা চাইছে না আমরা জেনারেটর চালাই। কারা চাইছে না? স্যার, এখানে ৮ আছে, তারা অসন্তুষ্ট হচ্ছে। শব্দ বা আলো ওরা পছন্দ করে না। মরেছে, মাদুরের পাখা খুলে ফেলা হয়েছে। তাছাড়া সেগুলোর যা হাল হয়েছিল, নতুন করে লাগানো যাবে বলেও তো মনে হয় না। কোথায় খুলে রাখা হয়েছে তাও তো জানি না। এ তো ঢাকো গেল, ঢুলিও গেল অবস্থা। শেষে অনেক বোঝাবার পর সে চালাতে রাজি হল বটে, তবে পরিষ্কার জানিয়ে দিল সন্ধ্যের পর সে আর চালাতে পারবে না। ঠিক আছে, তাই হবে। এরপর থেকে কোন কারণে সন্ধ্যা পর্যন্ত কাজ থাকলে নিজেরাই জেনারেটর চালাতে শুরু করলাম। দিন কয়েক পরেই বনু জানালো মালিক বলেছে দুপুরের দিকটা মেশিনটা কিছুক্ষণ চালানো যাবে না। কেন? দুপুরে আবার কি অসুবিধা? ওই সময় সব শুনশান হয়ে যায়। মেশিনের আওয়াজে আঁটদের অসুবিধা হয়। এ তো মহা আপদ। তোমার মালিক কি আঁট, না আঁটরা তোমার মালিকের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যে সে এত খবর পায়? অত বুঝি না। আমার জানানোর কথা জানিয়ে দিলাম, এবার আপনারা যা ভালো বোঝেন করুন। পাড়ার অনেকেই এই জেনারেটর চালানো নিয়ে আপত্তি তুলল। এতে তাদের ও আমাদের কত ক্ষতি হতে পারে তাও জানালো। এর পরেও জোড়াতালি দিয়ে কোনো মতে জেনারেটর চালানো চলল। তবে বনু দুপুরের দিকে বা সন্ধ্যার সময় জেনারেটরের শেডে না থেকে ব্রাঞ্চের ভিতর বেঞ্চে বসে থাকত। এর মধ্যে অতসীদি দুদিন অফিসে এলো না। অতসী মণ্ডল আমাদের অফিসে সাব স্টাফের কাজ করে। তার স্বামী এই ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন। ভদ্রলোক সম্ভবত ব্লাড ক্যান্সারে মারা যাবার পর অতসীদি চাকরি পায়। কি ব্যাপার, দুদিন অফিস কামাই করলেন কেন? আর বলবেন না, আপনাকে বললে তো বিশ্বাস করবেন না। আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছেলেকে আঁটে ধরে খড়ের চালে গেঁথে রেখেছিল। শরীরের অর্ধেক খড়ের চাল ফুঁড়ে বাইরে, অর্ধেক ছাদ থেকে ঘরে ঝুলছে। শেষে অনেক চেষ্টা, অনেক পুজো, অনেক সাধ্য সাধনার পর তাকে মুক্ত করা হয়েছে। কি জন্য ছাদে উঠেছিল? ঘুড়ি ধরতে বোধহয়। আরে না না, সন্ধ্যের পর বাচ্চাটার চোখ মুখ লাল হয়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তারপর সে কিরকম অস্থির হয়ে যায়। শেষে তার শরীরে কিরকম একটা শক্তি জন্মায়। এক লাফে খড়ের ছাদ ভেদ করে ওইভাবে আটকে যায়। আপনি বাচ্চাটাকে মেঝে থেকে লাফিয়ে ছাদ ভেদ করে যেতে দেখলেন। আমি দেখব কিভাবে? আমি কি তখন ওই ঘরে ছিলাম নাকি? তবে কে কে দেখেছে তা জানি না বাপু, তবে অনেকেই বলছে সে ওইভাবে ছাদে আটকে গেছে। বাচ্চাটার পা দুটো তো ঘরের ভিতর ঝুলছিল। পা দুটো টেনে তাকে নামিয়ে ডাক্তার ডাকলে তো পারতেন। আপনার কোনো ধারণা নেই বলে একথা বলছেন। আঁটে ধরলে তাকে টেনে নামানো বা ঠেলে সরানো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এত দেখছি আঁটে ছুলে ৩৬ ঘা। আশেপাশের কাস্টমাররা সুযোগ পেয়ে আঁট সম্বন্ধে তাদের জ্ঞান ও অভিজ্ঞতার কথা বলতে শুরু করল। এদের কাছ থেকেই আঁটের মানুষ ধরার একটা নতুন কায়দার কথা জানতে পারলাম। সাধারণত সন্ধ্যের পর যখন অন্ধকার নেমে আসে তখন আঁটরা তাদের পছন্দ মতো কোনো একজন নিরীহ লোককে কায়দা করে পুকুর পাড়ে বা কোনো জলা জমির কাছে নিয়ে গিয়ে তাকে তাদের সমাজের সদস্য হতে আহ্বান জানায়। কোনো মানুষই এই প্রস্তাবে রাজি হয় না। কেউ হয়তো করুণ সুরে মিনতি করে বলল তাকে ছেড়ে দিতে, কারণ তারা খুব গরিব এবং সে নিজে তার সংসারে একমাত্র উপায় করে। বাড়িতে অনেক লোক তার সামান্য আয়ের ওপর বেঁচে আছে। আঁট সঙ্গে সঙ্গে লোকটার হাতে একটা টর্চ লাইট দিয়ে বলল সামনের গাছটার নিচে একবার আলো ফেলেই নিভিয়ে দিতে। আঁট হঠাৎ টর্চ কোথায় পেল, এরাই বা এত খবর কোথা থেকে পেল জানতে ইচ্ছে করছে, কিন্তু এদের কাছে এসব প্রশ্নের কোনো মূল্য নেই। যাই হোক, বাধ্য হয়ে লোকটা গাছতলায় আলো ফেলল এবং সঙ্গে সঙ্গে টর্চ নিভে গেল। ওই স্বল্প সময়ে লোকটা দেখতে পেল গাছতলায় অনেক অনেক টাকা রাখা আছে। তখন লোকটাকে আঁটরা নির্দেশ দিল টাকা নিয়ে বাড়ি ফিরে যেতে এবং আগামীকাল সন্ধ্যাবেলা ঠিক একই জায়গায় ফিরে আসতে। লোকটার পক্ষে নির্দেশ অমান্য করার সাহস বা উপায় থাকে না। পরদিন তাকে ওই জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায়। সব শুনে অতসীদিকে জিজ্ঞাসা করলাম, তা হঠাৎ আপনাদের আঁট মহারাজ এই বাচ্চাটাকে না মেরে জিওল মাছের মতো জিয়েই বা রাখল কেন? বাচ্চাটাকে তারা ছাদ ভেদ করে নিয়ে যেতেই বা পারল না কেন? আঁটদের বোধহয় বাচ্চাটাকে পছন্দ হয়নি।
আপনি কোনোদিন ওদের হাতে পড়লে অবিশ্বাস করা ছুটে যাবে। আপনি শহরের লোক, গ্রামের কতটুকু খবর রাখেন? যাই হোক, আজ কিন্তু সকাল সকাল বাড়ি চলে যাব। আজও অফিসে আসার ইচ্ছে ছিল না, খুব বেশি ছুটি নেই বলে বাধ্য হয়ে আসতে হয়েছে। কেন আজ আবার কি? আজ পাড়ায় ভিডিও শো আছে। ভিডিও শোয়ের জন্য তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কোথায় হবে? ওই ছেলেটার বাড়ির পাশে একটা মাঠে। কেন? হঠাৎ ভিডিও শো কেন? আটকে খুশি করার জন্য। পুরোহিত মশাই বলেছেন। কোন ছবি দেখানো হবে, বাংলা না হিন্দি? কার পছন্দমতো ছবি দেখানো হবে, পাড়ার লোকের, পুরোহিতের না স্বয়ং আটের পছন্দ মতো? অত শত জানি না। আপনার মতো অবিশ্বাসী লোকের সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। বিকেল হতেই অতসিদি চলে গেল। তাড়াতাড়ি যাওয়ার কারণ আটের ভয়, না ভিডিও শো, সেই জানে। সন্ধ্যার পর আমি আর প্রসূনবাবু অফিস বন্ধ করে বাড়ির দিকে পা বাড়ালাম। আমরা 5 জন একই শাখার কর্মী, একটা দোতলা বাড়ির একতলায় মেস করে থাকি। প্রসূনবাবু আমাদের অফিসের ম্যানেজার। অফিস থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার পথ। আমরা দুজনে প্রায় রোজই একসাথে হেঁটে বাড়ি ফিরি। একতলায় একটা ঘরে আমি একা থাকি। প্রসূনবাবু অন্য একটা ঘরে আর একজনের সাথে থাকেন। তৃতীয় ঘরটায় আরও 2 জন স্টাফ থাকে। অসম্ভব গরম পড়ায় প্রসূনবাবু দোতলার গ্রিল দিয়ে ঘেরা বাড়িওয়ালার ফাঁকা বারান্দায় একটা বড় চৌকিতে রাতে একা শুতে যান। আমি সাধারণত রাতে ছাদে শুই। নিজের ঘরে অনেক রাত পর্যন্ত হ্যারিকেনের আলোয় বই পড়ে ছাদে চলে যাই। কখনো কখনো নিজের ঘরে বা দোতলায় প্রসূনবাবুর পাশেও শুয়ে পড়ি। বাড়ি ফিরে প্রসূনবাবু হঠাৎ বললেন, আজ রাতে আপনি দোতলায় আমার পাশে শোবেন তো? কেন, আটের ভয় পাচ্ছেন নাকি? চারিদিক তো গ্রিল দিয়ে ঘেরা, ভয়টা কিসের? না না, প্রচণ্ড গরম পড়েছে বলে বলছি। ওপরটা বেশ ঠান্ডা। আমি তো রোজই ছাদে শুতে যাই। গরম লাগলে না হয় ছাদেই চলে যাব। কি দরকার? ছাদে হিম পড়ে ঠান্ডা লেগে যেতে পারে। দোতলায় বারান্দায় শুয়ে পড়বেন। চৌকিটা তো বেশ বড়, চারিদিক গ্রিল দিয়ে ঘেরা, বেশ ঠান্ডা, আরামে ঘুমবেন। আজ হঠাৎ জলা বা পুকুর ছাড়া ঘরেও আঁট আসে, আর খড়ের ছাদ ভেদ করে বাচ্চাটাকে নিয়ে যাবার কথা শুনে ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে। আমি আপনাকে কথা দিতে পারি যে আঁট গ্রিল দিয়ে ভিতরে ঢুকলেও আপনাকে কিছুতেই গ্রিলের ভিতর দিয়ে বাইরে নিয়ে যেতে পারবে না। বাজে কথা রাখুন, প্লিজ আজকে দোতলায় শুতে চলুন না। ঠিক আছে, রাতে দেখা যাবে। প্রসূনবাবু রোজই সবার আগে খুব তাড়াতাড়ি দোতলার চৌকিতে শুতে চলে যান। আমরা বলতাম, বাড়িওয়ালার চৌকি, পাছে অন্য কেউ শুয়ে পড়ে, তাই আগেভাগে গিয়ে জায়গাটার দখল নেয়। অন্য কেউ তার পাশে শোয়, এটা তার খুব একটা পছন্দ হতো না। রাত 10টা নাগাদ প্রসূনবাবু আমার ঘরে এসে জানালেন যে তিনি দোতলায় যাচ্ছেন। আমি যেন বেশি রাত না করে দোতলায় তার পাশে শুতে চলে যাই। দেখা যাবে। দেখা যাবে কেন? এ ঘরে কষ্ট করে গরমের মধ্যে শোবার দরকারটা কি? তাহলে ছাদে চলে যাব। আচ্ছা, দেখব কি করা যায়। দেখব না, ছাদে শুলে ঠান্ডা লাগার ভয় আছে। কি দরকার ছাদে শোবার? আমি একটা এক্সট্রা বালিশ নিয়ে যাচ্ছি। আচ্ছা, যাব। বেশি রাত করবেন না। গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। তিনি চলে যেতে আমি বইয়ে মনোনিবেশ করলাম। অনেক রাতে ঘুম আসায় আমি নিজের ঘরেই হ্যারিকেনের আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। ওপরে যাবার কথা মনেও ছিল না। গভীর রাতে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসে হালকা আলোয় ঘুমচোখে দেখি বিছানার কাছে কে একজন দাঁড়িয়ে আছে। ভালো করে দেখে বুঝলাম আট নয়, প্রসূনবাবু। আপনি তো আচ্ছা ছোটলোক মশাই, দোতলায় যাবেন বলে গেলেন না? আপনি কি এতক্ষণ জেগেছিলেন? না, হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি আপনি পাশে নেই, তাই নিচে নেমে এলাম। এত রাতে আর ওপরে গিয়ে নতুন করে আবার ঘুমের সাধনা করতে ভালো লাগছে না। তাহলে আমিই না হয় এখানে শুয়ে পড়ি। শুধু শুধু আপনি ভয় পাচ্ছেন। আট যদি আসেও, তাহলে আমি কি তাকে আটকাতে পারব? তাছাড়া আমাদের মধ্যে আপনাকেই যে আটের পছন্দ হবে, তারই বা গ্যারান্টি কোথায়? কাল থেকে বরং ওই ভদ্রলোক, যিনি আটের হাত থেকে ফিরে এসেছেন, তাকে পাশে নিয়ে শোবেন। থামুন মশাই, এত রাতে আর আপনার লেকচার ভালো লাগছে না। আপনি ওপরে যাবেন না তো? না, এত রাতে আর ভালো লাগছে না। তবে আমি এখানেই একটু জায়গা ম্যানেজ করে নিই। বাধ্য হয়ে ছোট একটা চৌকিতে গরমের মধ্যে ঘেমো গায়ে দুজনে পাশাপাশি ঠেসাঠেসি করে শুয়ে পড়লাম। এরপর থেকে কোনোদিন আর প্রসূনবাবুকে একা দোতলায় শুতে যেতে দেখিনি।